পরিসংখ্যান থেকে আমাদের প্রতি বছরই প্রতিটা বোর্ডে 2 থেকে 3টা এমসিকিউ আসে। অধ্যায়টা একদম ইজি। এমসিকিউতে একদম সিলেক্টেড কিছু নিয়ম, এই কয়েকটা নিয়ম জানা থাকলেই এই অধ্যায়ের পুরো নাম্বারটাই তুমি তুলতে পারবা। এমসিকিউতে এই কয়েকটা নিয়ম, আজকে আমি এই কয়েকটা নিয়ম নিয়ে আলোচনা করবো, যেখানে ম্যাক্সিমামই এমন ইজি, মানে অঙ্ক কিছু করার প্রয়োজনে তুমি নিজেই জানো, জাস্ট আসে কীভাবে এই বিষয়টা আমি বুঝাই দিব। তো একটু খেয়াল দিয়ে যদি আমি দেখি 1 নম্বরের যে বিষয়টা, 2 নম্বরের যে বিষয়টা, এই কনসেপ্টটা আমি ক্লিয়ার করি, তাহলে এই রিলেটেড যেই কোনো এমসিকিউর সমাধান তুমি দিতে পারবা। প্রথমটা দিকে দেওয়া আছে, পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক? পরীক্ষায় তুমি কি জিপিএ পাইলা 5, কত পাইছো? জিপিএ 5 একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তোমার বন্ধু পাইলো 4.75, তাইলে এটা পূর্ণ সংখ্যাও যেমন আসতে পারে, আবার কি আমাদের ভগ্নাংশ বা দশমিকেও কি আসতে পারে না? আর যেই মানগুলি আমাদের দশমিকে প্রকাশ করা সম্ভব, একটা লিমিটের মধ্যে দশমিকের মধ্যে যাদের প্রকাশ করা সম্ভব তারা সবাই অবিচ্ছিন্ন চলক। মন থাকবো, যাদের দশমিকে প্রকাশ করা সম্ভব তারা সবাই কি অবিচ্ছিন্ন চলক। তাহলে অবশ্যই আমাদের এই জিপিএ কেমন চলক? অবিচ্ছিন্ন চলক। কই আছে? এই যে খ নাম্বারটাতে। এবার পরেরটাতে পরীক্ষার নাম্বার এবং জনসংখ্যা কোন ধরনের চলক? এবার এটা একটু বলো। বিষয় তুমি ক্লিয়ার, ঠিক আছে, কিন্তু এই দুটো প্রশ্নের মধ্যে এসে তুমি আবার একটু আটকে যেতে পারো। এখন তুমি চিন্তা দিবা, পরীক্ষায় তো আমি নাম্বার পাইলাম, এটা কি আমাদের দশমিকে দেওয়া সম্ভব নাকি সম্ভব না? সম্ভব না। আমাদের অনেক আগে হয়তো এমন এটা ছিল, দশমিকে নাম্বার দেওয়া যেত, যেমন কত 14.5, বা কোনো একটা সৃজনশীলে লাগছে 3.5, কিন্তু এখন আমাদের এই পয়েন্টে নাম্বার দেওয়ার নিয়মটা নাই, মানে এটা আপগ্রেড হয়ে গেছে। এখন দশমিকে নাম্বার দেয় না বা দেওয়া যায় না। হয়তো কোনো জায়গায় বিশেষভাবে দিতে পারে ছোটো ক্লাসেরগুলি, ওগুলোর চিন্তা তুমি মাথা থেকে সরাও। তোমারে কখনোই এই রকম দশমিকে নাম্বার দিব না, নাম্বারটা সবসময় একটা পূর্ণমান দিব। যেমন একটা সৃজনশীল লেখছো, খুব ভালো লেখছো, 10-এ 10ই পাইছো, বা ধরো একটা ঘ নাম্বার দিছো, খুব ভালো লেখছো, ওইখানে তোমার 3.5 দিব না, দিলে 4 দিব, না তো 3 দিব। বুঝতে পারছি? তো এই ধরনের পূর্ণ সংখ্যা হলে তার আমরা কি বলি? অবশ্যই বিচ্ছিন্ন চলক বলি। আর এখানে এই বিষয়টাই বলছে, পরীক্ষার নম্বর অবশ্যই আমাদের বিচ্ছিন্ন চলক। আবার জনসংখ্যার কথা বলছে, জনসংখ্যা যখন আমরা বুঝাই, এটা মূলত আর কি এইভাবে বুঝায়, দেশের জনসংখ্যা তো যেমন 13 কোটি, 18 কোটি, 20 কোটি, ঘরের জনসংখ্যা কত? তোমার ঘরের জনসংখ্যা ধরলাম 5 জন, মানে লোক সংখ্যা যেটা। তো এই যে আমাদের জনগণ হিসাব করার যে প্রক্রিয়াটা, মানে মানুষ হিসাব করার যে প্রক্রিয়াটা, এটাও কখন আমরা দশমিকে ব্যবহার করি না, এটা সবসময় আমরা কিসে ব্যবহার করি? পূর্ণ সংখ্যায়। আর পূর্ণ সংখ্যায় হইলেই সে কি? বিচ্ছিন্ন চলক। যদি দশমিকে আসে তাইলে সে অবিচ্ছিন্ন ক্যাটাগরিতে পড়ে যায়, আর যদি একদম পূর্ণ সংখ্যাই হইতে হয় তাইলে সে কি? বিচ্ছিন্ন চলক। তাহলে ব্যাপার কি ক্লিয়ার? এবার তুমি হাজারো এরকম ডেমো পাইবা, বা এগুলার মানও বিভিন্নভাবে ঘুরতে পারে। ধরো তোমার পরীক্ষা এসে বলে জিরাফের সংখ্যা কি সংখ্যা, বিচ্ছিন্ন কি অবিচ্ছিন্ন? তুমি নিজেই জানো, জিরাফে কি দশমিকে প্রকাশ করবা তুমি? 5টা জিরাফ, 10টা জিরাফ, 2টা জিরাফ, 3টা জিরাফ, এরকমই বলবা না? তাহলে ওটা অবশ্যই কি? বিচ্ছিন্ন চলক। ঠিক আছে, কনসেপ্ট এভাবে মাথায় রাখো। এটা আসবো হুবু, এই গ্যারেন্টি আমি দিতেছি না, কেউ দিতে পারবো না, কিন্তু তুমি যদি কনসেপ্টটা মাথায় রেখে দাও, অবশ্যই গ্যারেন্টি তুমি এটা পারবা। এরপরেরটা, এর তো জানছি এটা কী হবে, তাইলে এটা অবশ্যই বিচ্ছিন্ন চলক। এরপরে কোনো উপাত্তের পরিসর দিয়ে দিছে 67 এবং সর্বোচ্চ মান 85 দিয়ে দিছে, সর্বনিম্ন মান জানতে চেয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তুমি যেমন এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, তোমার সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের জন্য গুরুত্বপূর্ণ, সৃজনশীলের ক নাম্বারের জন্য ইভেন গুরুত্বপূর্ণ। এটা আমি খুব গুরুত্ব সহকারে বলতেছি। এই যে এই টাইপটা, কোনো উপাত্তের পরিসর এটা দিয়ে দিয়েছে, সর্বোচ্চ মান দিয়েছে, তোমার কাছে সর্বনিম্ন মান জানতে চেয়েছে, তুমি পরিসরের সূত্রটা জানো? শর্টকাট আমি বলতেছি, আগে বিস্তারিত বিষয়টা জানি। বিস্তারিত জানলে নিজে নিজে শর্টকাট বের করা যায়, এটা হচ্ছে প্রথম কথা। তো এখন দেখো পরিসরের সূত্রটা কি? পরিসরের সূত্র বিস্তারিত লিখতেছি না, সমান সর্বোচ্চ, এটা সর্বোচ্চ বুঝাইলাম, আর এটা বুঝাইলাম যে সর্বোচ্চ অজর দিয়ে দেই, এটা সর্বনিম্ন বুঝাইলাম, ঠিক আছে। সাথে কিন্তু এক যোগ করা লাগে অবশ্যই। পরিসর বের করার সূত্র কি? সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন, মানে সবচেয়ে বড়টা থেকে সবচেয়ে ছোটটা বিয়োগ করা লাগে, সাথে একটা এক যোগ করা লাগে। এখানে খেয়াল দাও, তুমি পরিসরের মানটা কিন্তু জানো, পরিসরের মান তারা কত দিয়েছে? 67 লিখে দিলাম। সর্বোচ্চ মান এটাও তুমি হয়তো জানো, 85। বিয়োগ করতে হবে সর্বনিম্ন, যেটার মান তুমি জানো, তো আচ্ছা নিম্ন লিখেই নেই, প্লাসের একটা 1 আছে। এখন দেখো সে ওই পাশে মাইনাস ছিল, ওই পাশে আসলে কী হয়ে যাবো? প্লাস। তো একটু লিখি, সর্বনিম্ন এখানে আছে আমাদের 85, আর এক যোগ করলাম, কত হয়ে গেল? 86। 67 এই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাব? মাইনাস। শুধু একটু বিয়োগ করতে হইব। তো যদি আমরা বিয়োগ করি রেজাল্টটা কত বের হয়? ক্যালকুলেটারের হেল্প নিতেছি, 86 বিয়োগ
67, রেজাল্ট কত বের হয়েছে 19, কত বের হয়েছে 19। এখন একটু শর্টকাটে যাই, শর্টকাটের বিষয়টা জানার জন্য এইদিকে তুমি একটু তাকাও তো। আচ্ছা তোমার কারে দরকার, সর্বনিম্নটা দরকার না। এবার ব্রেকেটটা আমি তুলে দিলাম, আমি শর্টকাট বুঝাইতেছি। হ্যাঁ, এটা এই পাশে কি আকার আছে, মাইনাস আকার, এই পাশে আসলে কি হয়ে যাবো প্লাস। তো তুমি লেখো সর্বনিম্ন, ঠিক আছে না। ওই পাশে কি আছে, সর্বোচ্চ আছে, তো তুমি লেখো সর্বোচ্চ। তার সাথে একটা প্লাসের 1 ছিল, এটারও লেখো। এটাই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবো মাইনাস। তো মাইনাস করে ওই পাশে লেখা দাও যে পরিসর। তো বিষয়টা কি দাঁড়ালো দেখো দেখি, সর্বোচ্চ থেকে তুমি পরিসরে বিয়োগ করবা, সাথে 1 যোগ করে দিবা। কি বলছি আবার বলি, যদি আমি সর্বনিম্ন মানটা বের করতে চাই, কোন মানটা, সর্বনিম্ন মানটা বের করছি, এখানে কি সর্বনিম্ন জানতে চেয়েছে না। তো তুমি এই যে সর্বোচ্চ মান থেকে পরিসরটারে বিয়োগ করো, লেখো 85 মাইনাসের কত 67, তারপর একটা পরিসর এক্সট্রা আছে না, ওই যে প্লাসের পরিসর 1 ছিল, ওইটার জাস্ট তুমি সাথে যোগ করে দাও, তোমার রেজাল্ট 19ই আসবো। তো এটা আমাদের শর্টকাট। যদি আমাদের এখানে পরিসর দেওয়া থাকে, সর্বোচ্চ মান দেওয়া থাকে, আমাদের কাছে যদি সর্বনিম্ন মানটা জানতে চায়, তুমি বড়টা থেকে পরিসরে বিয়োগ করবা, বড়টা থেকে পরিসরে বিয়োগ করো, মাথায় সেট করো, আমি শর্টকাট বলতেছি। বড় মানটা থেকে পরিসরে বিয়োগ করবা, সাথে 1 যোগ করে দেবা, কাহিনী শেষ। এখন আমি তো সর্বনিম্ন শিখেলাম, যদি সর্বোচ্চ জানতে চাই তখন কী করবা। তখনের প্রক্রিয়া একদম ইজি। তখনের প্রক্রিয়া কি, তুমি তখন পরিসর এবং সর্বনিম্ন মানের যোগ করবা, সর্বনিম্ন মানের কী করবা, যোগ করবা, আর 1 বিয়োগ দিয়ে দিবা। কনসেপ্ট কি মনে থাকবো? এই প্রক্রিয়া জানলে তুমি নিজেই কনসেপ্ট বের করতে পারবা, এই জন্য কোনো ঘাবড়ানোর কোনো বিষয় না। কিন্তু যদি মন রাখতে পারো ভালো, হয়তো 5 সেকেন্ডের মধ্যে তোমার অ্যান্সার এসে পড়বো। জাস্ট একটা হিসাব দিয়ে মান বের হয়ে গেছে। যখন আমি সর্বনিম্ন বের করতে চাই, আমি বড় মানটা থেকে ছোটো মানটারে বিয়োগ করি, বড় মান থেকে ছোটো মানটা বিয়োগ করি, সাথে 1 যোগ করি, শেষ। একবার যদি আমি সর্বোচ্চ মানটা বের করতে চাই, আমি দোনোটা মানের যোগ করি, 1 বিয়োগ করি, এটুক কনসেপ্ট, শেষ। মনে রাখতে পারছো, সেকেন্ডের মধ্যে তোমার অ্যান্সার হয়ে গেছে। এবার পরেরটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি বলে রাখতেছি, এই যে টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, মাথায় সেট করো। অ্যান্সার কত চান্স 19, গ নাম্বার। এবার 4 নাম্বার করি, এটাও গুরুত্বপূর্ণ। যদি এটার সাথে এটার কানেকশন আমি বুঝাই, ধরো এটা যদি তোমার পরীক্ষায় না আসে, অবশ্যই তুমি এটার দেখা পাইবা, এটা যদি না আসে এটার দেখা পাইবা, বলে রাখলাম। এখান থেকে তুমি 1 নাম্বার পাইবা। কোন জায়গা থেকে পাইবা আমি জানি না, কিন্তু শিওরভাবে বলে রাখলাম, এই দুইটা টপিক থেকে তুমি 1 নাম্বার শিওর কমন পাইবা। তুমি যেই বোর্ডের আন্ডারেই হও, মাদ্রাসা বোর্ড হও, কোনো প্রবলেম নাই। এই দুটো টপিক থেকে যে কোনো একটা টপিক থেকে তুমি 1 নাম্বার কনফার্ম কমন পাইবা। বেশি পেতে পারো, কিন্তু 1 নাম্বার কনফার্ম দিয়ে রাখলাম। এরপর যদি আমরা পরেরটার দিকে তাকাই, কী কী দিয়ে দিয়েছে খেয়াল করো, শুধু খেয়াল করে দেখো তো কী কী বলছে। কোনো শ্রেণীর নিম্নসীমা দিয়েছে, কি দিয়ে দিছে, নিম্নসীমা দিছে, আর মধ্যমান দিয়ে দিছে। তোমার কাছে উচ্চসীমা জানতে চেয়েছে, তুমি মধ্যমান কীভাবে বের করো। তুমি তো গড় মনে হয় পারো না, সংক্ষিপ্ত পদ্ধতির গড় পারো তো। কীভাবে এটাতে তুমি শ্রেণীব্যাপ্তির পর একটা মধ্যমান বের করছো, যেটার XI বলো, কেমনে বের করতা, ওই ব্যক্তি দুটার যোগ করতে 2 দিয়ে ভাগ করতা না, তো এটাই তো কনসেপ্ট। তো ওই কনসেপ্টে তুমি এখানে লিখবা, মধ্যমান বের করার কনসেপ্ট ওইটাই। তো তুমি এখানে লেখো মধ্যমান, এই যেটা মধ্য বুঝাইলাম। এইখানে তুমি নিম্ন লেখো, উচ্চ লেখো, একটা লিখলেই হয়েছে, নিম্ন, এটার নাম দিয়ে দিলাম উচ্চ। এই যে মধ্য লিখছি, মানে মধ্যমান বের করতেছি, নিম্ন যোগ উচ্চ ভাগ হইতেছে 2। এখন যেই কোনো 1টা 2টা 3টা জিনিসই তো, আর তো জানা জিনিসই, অজ্ঞাত রাশি বা আমরা জানি না এরকম মান আছে 3টা, এইখান থেকে যেই কোনো 2টা দেওয়া থাকলে আরেকটা বের করা এমন কি জটিল কোনো কাজ, হওয়ার তো কথা না। তো এখানে দেখো তো কার কার মান দিয়ে দিছে, এইখানে তোমার দিয়ে দিছে কি জিনিস দিয়েছে, মধ্যমান। মধ্যমান কত, 32, অ্যাড করি। নিম্নসীমা দেওয়া না উচ্চসীমা দেওয়া, এখানে তারা দিয়েছে নিম্নসীমা, নিম্নসীমা 30। তাহলে আমি প্রথমটার মান জানি, উচ্চসীমা আমি জানি না, X ধরে নিলাম। হিসাবই তো করতেছি, যেমন মন চাই করি। এই X-এর প্রয়োজন, তাহলে আর গুণ করে এটার আগে আমি এই পাশে লিখে নিলাম 30 প্লাসের X, আর এটা 32 দুগুণে হলো 64। আমার তো X-এর প্রয়োজন, এটাই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কী হয়ে গেল মাইনাস। তো অ্যান্সার কত, 34। বুঝতে পারছি বিষয়। এখন তুমি নিজের মতো করে এটা শর্টকাট রেডি করে নাও না। মেন জিনিস, মেন কনসেপ্ট, কোর কনসেপ্ট যদি আমি জানি, এর থেকে শর্টকাট আমি নিজেই বের করতে পারবো নাকি। তুমি নিজে একটু বের করে নাও। বুঝছি অ্যান্সার কত বেড়েছে, 34। কয় নম্বরে আছে, খ নম্বরে। তুমি যদি এই 2টা নিয়ম জানো, পরীক্ষা যত হার্ডই হোক, তুমি 1 নাম্বার নিয়ে আসতেছো কনফার্ম, আরও বেশিই পাইবা। কারণ আমি তোমাদের জন্য অলরেডি 20 মার্ক কমপ্লিটের জন্য একটা ক্লাস দিয়ে রাখছি। ক্লাসটা যারা মিস করছো তারা এই যে কর্নারে ক্লিক দিয়ে দেখে নাও। যারা পাস নেওয়ার সংশয় আসো, এই ক্লাসটা দেখলেই হবে, ইনশাল্লাহ তুমি পাস করে যাবা। তারপর যদি এখানে কেউ মিস করে থাকো বা টেকনিক্যাল কারণ যদি না এসে থাকে, ডিসক্রিপশন চেক করে আমি লিঙ্ক দিয়ে রাখছি, বা কমেন্টেও যাও, আমি ফার্স্ট কমেন্টে পিন করে দিছি, ক্লাসটা পেয়ে যাবা। এরপরে পরেরটার দিকে তাকে কি বলছে দেখো, এগুলো তুমি আসলে নিজে জানো। এই যে প্রশ্নটা পড়ি, অজীব রেখা অঙ্কনে X অক্ষ বরাবর কোনটি হবে। তুমি কি অজীব রেখা আঁকছো? তো অজীব রেখা অবশ্যই আঁকছো। যদি তুমি
গণিতে খারাপ হয়ে থাকো, এবার তোমার কাণ্ডারি হইতেছে একমাত্র কে? পরিসংখ্যান, যে তোমার উদ্ধার করব। তো পরিসংখ্যান যেহেতু করছো, সব কিছু করছো, অজীব রেখাটাও করছো। অজীব রেখা তুমি যখন অঙ্কন করছো, তুমি এক অক্ষ বরাবর কারে লিখছো? শ্রেণীব্যাপ্তির ঊর্ধ্বসীমা না? শ্রেণীব্যাপ্তির কি লিখছো? উচ্চসীমা ঊর্ধ্বসীমা, একটা জিনিস লিখলেই তো উচ্চ সীমা ঊর্ধ্বসীমা একটারই বোঝায়। তো এটাই জানতে চাই যে এক অক্ষ বরাবর কি হইব, এক অক্ষ বরাবর কি হইব, দেখি বইটা কী হইব? অজীব গণসংখ্যা না, মধ্যমান শ্রেণীর উচ্চসীমা। শ্রেণীর কোনটা? এই যেটা উচ্চসীমা, উচ্চসীমা। আর ওয়াই অক্ষ বরাবর কি হয়? তুমি এক্সেরটা জানো, তুমি কি ওয়াইয়েরটা জানো না? এখানে তুমি কি গণসংখ্যা লিখছো নাকি ক্রমযোজিত গণসংখ্যা লিখছো? একটু চিন্তা করে দেখো তো। অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা লিখছো না? তাহলে এই বরাবর এমন প্রশ্নও থাকতে পারে। বলছি আমাদের এই 17 অধ্যায় পরিসংখ্যানের এমসিগুলি খুব ইজি হয়, মানে একদম জানা জানা জিনিস দিয়ে দেয়। এই অধ্যায়টা মূলত দিছেই মনে হয় যে খারাপ স্টুডেন্ট যারা আছে পাশ করো, এর দিয়ে পাশ করো, কোন রকম পাশ করো, নাম্বার কাছেও পাশ করো। তো এই জন্য এটা সব জিনিসগুলি ইজি, ঠিক আছে। এখন দেখো, যদি প্রশ্ন এটা থাকতো যে এক অক্ষ বরাবর কি আছে, তুমি লিখেছো শ্রেণীব্যাপ্তির ঊর্ধ্বসীমা উচ্চসীমা যেটা আছে, ওটা আমাদের সঠিক অ্যান্সার। এরপর যদি ওয়াই অক্ষ বরাবর জানতে চায়, তো কি বলে দিবা? ক্রমযোজিত গণসংখ্যা। ঘটনা শেষ। নাই এখানে তুলি নাই, কিন্তু ওইটা আমাদের বোর্ডে আসছিল, ওইটা আমাদের বোর্ডে এমসিকিউতে আসছিল যে ওয়াই অক্ষ বরাবর কি থাকে? ক্রমযোজিত গণসংখ্যা। শেষ। এটাতে আমরা এটা জানছি। পরে অজীব রেখার ক্ষেত্রে কোনটি সত্যি? আচ্ছা, অজীব রেখা আঁকছো না তুমি, অজীব রেখাটা কেমন হয়? যে এরকম হয় না? এরকমই তো হয়। সে কি কোনদিন নিচে নামে? তার কি কোনদিন তুমি নিচে নামতে দেখছো? আমাদের বহুভুজ হ্যাঁ উপরে গেছে আবার নিচে নামে, কিন্তু আমাদের অজীব রেখা কখনোই নিচে নামে, শুধু হলে উপরে ওঠে। আর উপরে ওঠার আমরা কি বলি? কি বলি? ঊর্ধ্বগামী বলি। তো এখানে দেখি অ্যান্সার কোনটা হইব? ঊর্ধ্বগামী, এই যেটা। শেষ, কমপ্লিট। 7 নাম্বার, গুরুত্বপূর্ণ জিনিস, ইজি জিনিস, কিন্তু তাও অনেকে ভুল করো। কেমনে ভুল করো একটু চেক করি। 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গাণিতিক গড় কত? 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে এটা তোমার অবশ্যই জানতে হইব। মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে। 2 এর পরে আছে 3, 3 এর পরে আছে 5, তারপরে আছে 7, তারপরে আছে কত? 11, এরপরে আছে কত? 13, তারপরে কত আছে? 17, এরপরে কত আছে? 19, নাকি? এরপরে আর নাই, বা থাকলেও আমাদের দরকার নাই। আমাদের বলেছে 19 পর্যন্ত, এই জন্য আমি 19ই গাইডকে গেছি। 19-এর কম কিন্তু আবার নিও না, তারা বলছে 19 পর্যন্ত, মানে 19 আমি নিতে পারবো, যেহেতু 19 আমাদের একটা মৌলিক সংখ্যা, আমি 19 নিতে পারবো। এখন ধরো তোমার এই প্রশ্ন না দিয়ে পরীক্ষা হলে গিয়ে দেখলে এখানে 21 দিয়ে রাখছে, যে 1 থেকে 21 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গাণিতিক গড় বের করো, তখন তুমি কি করবা? আমি তো করেছি 19 পর্যন্ত, তোমার এসে পড়ছে 21 পর্যন্ত, ঠিক আছে। এখন 19-এর পরে 21, এটা কি আমাদের মৌলিক সংখ্যা? অবশ্যই না। তো অ্যান্সার আমার যেটা হচ্ছে তোমার ঠিক ওইটাই হইব, বুঝতে পারছি? মানে মৌলিক সংখ্যাগুলি নিলাম, বা এখানে মৌলিক না দিয়ে বীজেরও দিতে পারে। মূলত আমাদের কথা হইতেছে এই তথ্য থেকে আমরা কিছু সংখ্যা খুঁজে বের করছি। এই যে দেখো কিছু সংখ্যা বের হয়েছে, এদের গড় জানতে চাইছে। গড় কেমনে বের করে বলো দেখি? গড় কেমনে বের করে? সমষ্টিগুলি উপরে লিখে দেবো, যতগুলি সংখ্যা নিচে, মানে উপাত্ত সংখ্যাটা নিচে দিয়ে দেবো, ভাগ দিছি, কাজ শেষ। তো এখানে এদের সবার একটু যোগফল বের করতে হইব। তো তুমি এদের সবার যোগফল একটু বের করো। এত জটিল তো না, ক্যালকুলেটর নিতে তো না করে নাই, অ্যালাউ তো করছি। তো নিয়ে যাও, যা যোগ করো, 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13 যোগ কত? 17 আছে, যোগ আবার 19ও আছে। যোগ করছি 77 পেয়েছি। এগুলোর যোগফল আমি কত পেয়েছি? 77 পেয়েছি। আর এখানে সংখ্যা করে একটু গণত, 1 2 3 4 5 6 7 8, তো 8 দিয়ে ভাগ দিয়ে দাও। 77 ভাগ দিতে হইব তোমারে 8 দিয়া, 8 দিয়া ভাগ দিলে রেজাল্ট পাওয়া গেছে 9.625। 9.625 একটু খোঁজো তো। এখানে আছে কত? 11, না? এটা অ্যান্সার না। 10.57 না, আমাদের 9.57, এটাও না। এটা হয়তো যদি এটা না থাকা এর থেকে দূরবর্তী কোনো সংখ্যা থাকতো, তো সেই ক্ষেত্রে হয়তো আমরা চিন্তা করতাম যে কাছাকাছি কি আছে তারে দিয়ে দিই, কিন্তু আমাদের এই মানটা কি এই মানটার বেশি কাছাকাছি না? সে তো অবশ্যই 9.57-এর বেশি কাছাকাছি না, অবশ্যই এটা আমাদের এটার বেশি কাছাকাছি। তো অ্যান্সার এটাই হইব। বা অন্যভাবে যদি আমি চিন্তা করি, দশমিকের পরে যদি আমি 2 ঘর নেই, অবশ্যই আমার 3 নাম্বার ঘরের দিকে তাকানো লাগে। সে যদি 4-এর থেকে বড় হয়, আগের ঘরের মান 1 বাইরে যায়, তো সেই খাতির এটা 63 হইব। বুঝতে পারছি কনসেপ্ট কি ক্লিয়ার? কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, পরেরটার দিকে তাকাই। 8 নম্বরে কি বলছে? কোনো শ্রেণীর 40 জন ছাত্রীর, এটা খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ, শুধু কনফিউজ করছে কিছু মান দিয়া। কোনো শ্রেণীর 40 জন ছাত্রীর প্রাপ্ত নাম্বারের গড় 75। অলরেডি 40 জন ছাত্রী গড়ে 75 নাম্বার করে পাইছে। গড় একটা ক্লাসের কেউ বেশি পাইছে, কেউ একটু কম পাইছে, গড়ে সবাই কত করে পাইছে? 75 করে পাইছে। এখন হইল কি, যদি প্রতি ছাত্রীর নাম্বারের সাথে 5 যোগ করা হয়, অলরেডি তারা 75 করে পাইছে। অলরেডি 40 জনে, মানে পর থেকে গড়ে 75 পাইছে। এখন সবারে ধর একটা প্রশ্ন ভুল আসছিল, স্যার প্রিন্টিং মিস্টেক করছে, ওই 5 নাম্বার সবারে দিয়ে দিল, মানে সবারে 5 করে অ্যাড করে দিল, যে যাও তোমাদের 5 করে দিয়ে দিলাম।
আগে সবাই গড়ে 75 পাইছে, এখন আর 5 করে বাড়ছে, তাহলে গড় কত হইব? জাস্ট 5 যোগ করে দিবা। এই যে 40, এই সংখ্যা থেকে তোমার বিভ্রান্ত হওয়ার দরকার নেই যে 40 দিছে, 40 সাথে 75 হয়তো গুণ ভাগ কিছু একটা করতে হইব, মাথা গরম, এই চিন্তা সেই চিন্তা কিছু না। এটা তোমার কনফিউজ করার লেগেছে আর কিছু না। অলরেডি আমি আমার গড় জানি 75, এটার সাথে আরও 5 অ্যাড করে দিছে, তাহলে কত হয়েছে? প্রত্যেকটা দিছে না, গড় মান তো প্রত্যেকের হিসাবেই, তো প্রত্যেকটা 5 করে দিলে 75-এর সাথে তুমি 5 অ্যাড করে দাও, কত হয়েছে? 80। তো সবাই কি পাইছে? গড়ে 80 নাম্বার করে পাইছে। বিষয় কি ক্লিয়ার? 8 কমপ্লিট। এবার 9 নাম্বার, অনুমিত গড় 16, বিচ্যুতি গড় 1 এবং শ্রেণী ব্যবধান 4 হলে গাণিতিক গড় কত? বিশাল বিশাল জিনিস দিয়ে দিছে, হয়তো অপরিচিত, এটা আমরা করি নাই, করছি কি? আমরা অবশ্যই করছি, যেহেতু আমরা সংক্ষিপ্ত পদ্ধতির গড় পারি, যেহেতু পারি অবশ্যই পারি। যদি না পারো ডিসক্রিপশনের ক্লাসটা আছে, দেখে নাও। আমি গ্যারেন্টি দিচ্ছি গণিতে তুমি যত দুর্বলই হও, ক্লাসটা দেখে আসো, তুমি বুঝে যাবা, কোনো ঝামেলা হইব না। সংক্ষিপ্ত পদ্ধতির গড়ে আমরা কিন্তু একটা সূত্র ইউজ করতাম, ধাপ বিচ্যুতি। কি নাম? ধাপ বিচ্যুতি। সূত্রটা কি ছিল? UI ইজ ইকুয়াল টু XI মাইনাসের A/H। এই সূত্র সবাই জানো, দেখেই পরিচিত হয়ে গেছে না, এটা ধাপ বিচ্যুতির সূত্র, UI সমান XI মাইনাসের A/H। এখন এগুলোর বাংলা নামগুলি যদি একটু বলি, এটার নাম হচ্ছে ধাপ বিচ্যুতি, এটার মান কত? ধাপ বিচ্যুতি। দেখো ধাপ বিচ্যুতির মান কত দিয়ে দিছে? 1 দিয়ে দিছে। তারপর শ্রেণী ব্যবধান, এছাড়া আমরা শ্রেণী ব্যবধান বলি, এছাড়া কি বলি? শ্রেণী ব্যবধান। তাহলে শ্রেণী ব্যবধানের মানও তুমি জানো। তোমার গাণিতিক গড় জানতে চেয়েছে, গাণিতিক গড়টাকে অনুমিত গড়টার আগে চিন্তা নেই, এই যেটার নাম হচ্ছে অনুমিত গড়, এর বলি আমরা অনুমিত গড়, অনুমিত গড়। ইউআইয়ের আমরা বলি ধাপ বিচ্যুতি, বা এই যেখানে বিচ্যুতি যে লাগছে, শুধু বিচ্যুতি, বিচ্যুতি। তারপর আমরা এখানে এছাড়া বলি শ্রেণী ব্যবধান, এইচ মানে কি? শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান বা ব্যক্তি, যেটাই বলি ব্যবধান। তো দেখো তো এখানে সবার মানে জানি, আমাদের জানা নাই কার মান? এই এক্সের মান, এটারই বলা হয় আমাদের গাণিতিক গড়, এটার নামই গাণিতিক গড়। তো তুমি এখানে একটু ইউজ করো না, তোমার যেটার দরকার এটার হাতের এই পাশে আনো, তো আর গুণ করলাম, ধরো XI মাইনাসের A, এর জন্য গুণ হয়ে গেল UI/H। আমার এটার দরকার, এটার পাশে মাইনাস, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবে? প্লাস। তাহলে লিখে দিলাম UI ইন্টু H প্লাসের A। একটু মান বসাই দিই। UI এর মান তারা কত বলে দিছে? তারা UI এর মান দিয়ে দিছে 1। H এর মান তারা কত দিয়ে দিছে? H এর মান দিয়ে দিছে 4। আর এর মানটা কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে 16। 4 একে 4 হইলো, 16 সাথে যোগ করলাম, কত হইব? 20 হইব না? শেষ, অ্যান্সার কমপ্লিট। তাহলে অ্যান্সার আমাদের কত নাম্বার? ক নাম্বার। তো বিষয় এটাই, আমাদের বাংলা নামগুলি যদি একটু জানা থাকে, বিষয়গুলি খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, এবার পরেরটা দেখো, এবার পরেরটা তুমি নিজেই চিনো। আমি যেহেতু এটা তোমার সুন্দরভাবে বুঝাইতে পারছি, যদি আর কি বুঝা থাকো, তুমি এটার অ্যান্সার ইজিলি দিতে পারবা। গড় নির্ণয়ের ক্ষেত্রে অনুমিত গড় এর মান দিয়ে দিছে, U3 এর মান দিয়ে দিছে, H এর মান দিয়ে দিছে, X3 এর মান জানতে চেয়েছে। সবই বুঝলাম, সব কিছুই জানলাম, কিন্তু এখানে তো 3 দিয়ে দিছে, আমাদের সূত্রে তো কোনো 3 কিছু নাই, ঠিক আছে। কিন্তু যখন তুমি গড় করছিলা, তোমার ঘর কি একটা ছিল না অনেকগুলি ছিল? অবশ্যই অনেকগুলি ছিল। এই যে এরকম যখন ঘর করছো, ঘর কি অনেকগুলো ছিল না? এখানে তুমি UI ধাপ বিচ্যুতি সূত্র লেখছো, এখানে একটা মান বসেছো, এখানে আরেকটা বসেছো না? একটা ঘর তো 0 ছিল, এগুলো ছিল -1, -2, -3, এরকম কিছু না? তো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ যদি আগাই, এটা হচ্ছে আমাদের U1, এটা U2, এটা U3, এটা U4, এটা U5, আরও যদি থেকে থাকে ওগুলো। তো এই নাম্বারটা হইতেছে আমি কয় নাম্বার ঘরে আছি জাস্ট ওইটা বুঝাইতেছে। তো এটা তোমার ঘাবড়ানোর কিছু নেই, তুমি জাস্ট এটারে চিন্তা দেবে, এটা হচ্ছে ইউ এর মান। কার মান? এটা ইউ এর মান। এটা হচ্ছে আমাদের এক্স এর মান, এটা আমাদের এ এর মান, এটা আমাদের এইচ এর মান, আমার X3 এর প্রয়োজন। তো আগেরটা যেইভাবে করছে এটা সেমভাবে করো নাকি? সূত্র কি? সূত্র হচ্ছে UI সমান XI মাইনাসের A/H। তোমার কারে দরকার? এটার দরকার না? আর গুণ দাও, এই দুটোর গুণ দাও, UI ইন্টু H। তোমার কারে দরকার? এটার তো দরকার, রাইখা দাও। এটার পাশে মাইনাস, ওই পাশে গেলে কী হয়ে যাবো? প্লাস হয়ে যাবো। এবার মান বসাই, ইউ এর মান কত বসাইছে? -3 বসাইলাম। তারপর আমাদের H এর মান কত? H এর মান তারা দিয়ে দিছে কত? 6 দিয়ে দিছে। আর এর মানটা কত? এর মান তারা দিয়ে দিছে অনুমিত গড় 32। এখানে হলো -18, 32। এই 32 থেকে 18 গেলে কত থাকে? হিসাব করো তো। 32 থেকে আমি 18 দিয়ে দিলাম বিয়োগ, আমাদের রেজাল্ট কত বেরিয়েছে? 14। এখানে কি 14 আছে? অবশ্যই থাকবো, ক নাম্বারে আছে। শেষ, ঘটনা ক্লিয়ার, বুঝতে পারছি? ইজি ছিল না? এইরকমই পরেরগুলি আরও বেশি ইজি। এখানে তো আমি কয়টা নিছি? 15টা বুঝেছি, তো আর অল্প কিছু আছে, ওগুলো এরকম ইজি, জটিল কিছু নাই। পরিসংখ্যানে জটিল কিছু নেই, পরিসংখ্যান ইজি অধ্যায়, সহজ কথা। এখন এটাতে সংখ্যাগুলির মধ্যক জানতে চেয়েছে। মধ্যক কীভাবে সাজায়? মধ্যকের জন্য প্রথম কাজই আমাদের এই অবিন্যস্ত মানগুলো, অবিন্যস্ত কারে বলে? কোনো নিয়ম, কোনো প্যাটার্নে তারা সাজানো নেই, র্যান্ডম সাজায় দিয়ে দিছে।
ছোট দিছে, বড় দিছে, আবার ছোট দিছে, আবার বড় দিছে, এইভাবে সাজানোগুলো আমরা অবিন্যস্ত উপাত্ত বলি। এগুলো সবার প্রথমে আমরা বিন্যস্ত করতে পারি। বিন্যস্ত করার দুইটা প্রক্রিয়া, হয় ছোট থেকে বড় লিখবা যেটা আমরা ঊর্ধ্বক্রম বলি, অথবা বড় থেকে ছোট লিখবা যেটা আমরা অর্ধক্রম বলি। তো আমি বলবো তুমি ঊর্ধ্বক্রমে লিখবা সব সময়, ঊর্ধ্বক্রম, ছোট থেকে বড়। এই জায়গায় সবচেয়ে ছোটকে 0, তারপরে কি আছে, তারপরে আছে 1, এই দাগ দিয়ে রাখি, আমি 0 লিখে ফেলছি, 1 লিখে ফেলছি। এবার আছে কত, 2 আছে, 3 আছে, 4 আছে, 2 3 4 সবগুলো লিখে লিখছি। 5ও আছে, তো 5ও লিখলাম। তারপরে কত আছে, তারপরে 7 আছে, তারপর 10 আছে, 7 আর 10, 7 আর কত 10। কয়টা ঘর, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। গণি ঠিক আছে কিনা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে। তো আমরা এখানে কয়টা পাইছি, 8টা। 8 কিন্তু আমাদের জোড় সংখ্যা, 8 আমাদের কি সংখ্যা, জোড়। আর মধ্যকের বেলায় যদি আমরা জোড় সংখ্যা পাই, আমি সূত্র লিখতেছি কিন্তু আমি শর্টকাট বোঝামো। সূত্রটা কি, মধ্যকের জোড় সংখ্যা হলে সূত্রটা হইতেছে এইরকম, নিচে একটা 2 দিবা, এখানে n/2 তম পদ লিখবা, প্লাসের আবার n/2 প্লাসের 1 তম পদ লিখবা, মানে এইভাবে আগায়। n এর মান পাইছি 8, 8-এর 2 দ্বারা ভাগ করছি 4 হয়েছে, তো এটা 4তম পদ। 4 এটুকের মান পাইছি, সাথে আরেকটা যোগ করছি 5তম পদ, 2। 4তম পদের মান কত, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, 3 বসাইলাম। আর এটা কত, এটা আমাদের 4 নাম্বার, মানে এই দুটোর যোগ করছি, 2 দিয়ে ভাগ করছি, 7 ভাগ 2 3.5 পাইছি। অ্যান্সার জেনে গেছি 3.5, কই আছে অ্যান্সার 3.5, এই যে। এবার শর্টকাটটা বুঝাই নেই। শর্টকাটটা একদম সিম্পল হিসাব। এখানে তুমি কয়টা মান পেয়েছো, 8টা না। সাজাই নিবা, কিন্তু প্রথমে কি করবা, সুন্দর করে তাদের একদম সিরিয়ালি ছোট থেকে বড় আকারে সাজাই নিবা, তারপর হিসাব দিবা এখানে কি জোড় সংখ্যা আছে না বিজোড় সংখ্যা আছে। যদি জোড় সংখ্যা থাকে, সহজ হিসাব, 8টা সংখ্যা আছে, 8টার তুমি অর্ধেক করো। 8টার তুমি কী করবো, অর্ধেক, কত পেয়েছো, 4 পেয়েছো না, 4। তো 4 নাম্বার পদ নাও, 5 নাম্বার পদ নাও, গই না, 4 নাম্বার পদ নাও, 5 নাম্বার পদ নাও। এই যে 4 নাম্বার পদ, এই যে 5 নাম্বার পদ, দুইটার যোগ করে 2 দিয়ে ভাগ করো। কোনো সূত্র টুত্রে যাওয়ার প্রয়োজন নেই, কারণ এটা আমাদের MCQ। তোমার কাছে কেউ এর রাফ দেখতে চাইবো না, শুধু অ্যান্সার চাইবো। তো এই জন্য শর্টকাট নিয়ম কি, যদি জোড় সংখ্যা থাকে অর্ধেক করো, যেটা পাইছো তারপরেরটা আর এটারে নাও। মানে ধরো 10 আছে, অর্ধেক করছি, 5 পাইছি, 5তম পদ নিমু, 6তম পদ নিমু, দেখা দুটার যোগ করুন, 2 দিয়ে ভাগ করুন, শেষ। এবার ধরো বিজোড় যদি থাকে, ধরো এখানে 10-এর বাদ দিয়ে দিলাম, এখন সংখ্যা কয়টা, এখন সংখ্যা 7টা। তো সেই ক্ষেত্রে আরও ইজি নিয়ম, 7-এর থেকে 1 বাড়াও, কত হয়েছে, 8 হয়েছে না, 8-এর জাস্ট অর্ধেক করো, 4 পাইছো না, 4 নাম্বার পদ অ্যান্সার। সহজ হিসাব, 4 নাম্বার পদ অ্যান্সার। এটা তার ভাগ দেওয়ারও প্রয়োজন নেই। যদি বিজোড় থাকে, সাথে 1 যোগ করছি, 2 দিয়ে ভাগ করছি, যত নাম্বার পেয়েছে অত নাম্বার পদের মানটা তুলে দিছে, অঙ্ক শেষ, ঝামেলা ক্লিয়ার। বুঝছি না, বুঝে যদি থাকি তাহলে পরের দিকে আগাই। এটার অ্যান্সার তো জানছি। এবার 1 থেকে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত, এটা কি করছে, এমনকি আমাদের ভাগ করতে হইব। দেখো কি বলছে, 1 থেকে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে 3 দ্বারা বিভাজ্য। 1 থেকে 22-এর মধ্যে কোন কোন সংখ্যার 3 দ্বারা ভাগ যায়, যেগুলো 3-এর নাম তো ওইগুলোই তো। তো তুমি 1 থেকে 22-এর মধ্যে 3-এর যে নামতাগুলি আছে জাস্ট ওইগুলো লেখো। প্রথম নামতায় পরে 3 কে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21। এর বাইরে কেউ আছে, নাই, বুঝছি, সব লিখছি। এই যে এগুলার কথা বলছে, এখন এগুলার মধ্যক জানতে চেয়েছে। তো শর্টকাট অ্যাপ্লাই করি। কয়টা ঘর পাইছো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। কয়টা পাইছি, 7টা পাইছি না। তো 7টা যেহেতু পেয়েছি, বিজোড় সংখ্যা, 1 বাড়াই দিলাম, কত হলো 8। কত হয়েছে 8, 8-এর 2 দিয়ে ভাগ করো, 4 না। তো 4 নাম্বার পদে কি আছে, 1 2 3 4 12। তোমার অ্যান্সার অবশ্যই 12 হইব। কই, এই যে, বুঝতে পারছি। এখন এখানে আরেকটু বিভ্রান্ত করতে পারে, বিভাজ্য না লিখার সাথে লিখতে পারে নিঃশেষ বিভাজ্য। কি লিখতে পারে, নিঃশেষ বিভাজ্য। অ্যান্সার তখন এইগুলোই হইব। নিঃশেষ বিভাজ্য মানে কি, ধরো তুমি 18-রে 3 দিয়ে ভাগ করলা, কত দিয়ে ভাগ করছো, 3 দিয়ে, 318 না, নিচে কিছু কি রয়েছে, ভাগশেষ নাই তো, আছে, তো এটা আমরা নিঃশেষ বিভাজ্য বলি। বুঝতে পারছি, শেষ। পরেরটা, -5 থেকে +5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলির মধ্যক কত, এটা কেমনে করবো, -5, তারপর আছে কত, -4, -3, -2, এবার আছে -1, তারপর আছে 0, 4 একটু জায়গা বেশি লাগবো, -1, তারপরে 0 1 2 3 4 5, অনেকগুলি ঘর। কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। 11টা মানে সাথে 1 যোগ করলাম, 12 হইল, 12-এর 2 দিয়ে ভাগ করলাম, 6 নাম্বার পদ 1 2 3 4 5 6, এটা অ্যান্সার। শর্টকাটে বের করলাম। এর থেকেও একটা শর্টকাট আছে, এর থেকে একটা কি শর্টকাট আছে, এই শর্টকাটটা দরকার কেন একটু বইলা নেই। এখন এইখানে মাত্র -5 থেকে +5 নিছে, এর জন্যই আমার মোট 11টা সংখ্যা আঁকা লাগছে। যদি এই সংখ্যাটা চেঞ্জ করে তারা বইলা দেয় যে নাও -55 থেকে +55 পর্যন্ত যে সংখ্যাগুলি আছে তাদের মধ্যে বের করো, তখন আমার কতগুলি সংখ্যা লিখতে হবে, কোনো হিসাব আছে,
বা এই সংখ্যার আরও বড় হলো তখন। তো এই জন্য একটা শর্টকাট প্রক্রিয়া অ্যাপ্লাই করবা। এইরকম যদি সেম মাইনাসের প্লাসের থাকে তাদের মিডল হইতেছে জিরোয়ে, তার মিডল হইতেছে কত জিরোয়ে। ছোটো থাকলে আমরা সংখ্যার আগে শিখছিলাম না, একটা লম্বা করে দাগ দিই, মাঝে একটা জিরো লিখি, এদিকে প্লাসের মানে ডান দিকে প্লাসের যায়, আমার হাতের ডান দিকে সব প্লাসের যায়, হাতের বাম দিকে সব মাইনাসের যায়, করছি না, মিডে লিখেছিল জিরো না। তো ঘটনাটা এইরকমই, এইরকম সংখ্যা মাইনাসের আর প্লাসের থাকলে তাদের মাঝখানটা কত জিরোতে, বুঝছে? তো এরকম যদি সেম থাকে তুমি মাঝখানে কত দিয়ে দিবা, জিরো দিয়ে দেবা, আর কোনো ঝামেলা নাই, শেষ। বুঝছি? বুঝা থাকলে পরেরটায় যে এটার আনসার কত জানছি, তাহলে জিরো জানছি। এবার যদি এল প্লাসের এত, এফসি সমান এত, এফ এম সমান এত হয়, এইচ সমান এত হয়, এন এর মান এত হয়, তোমার কাছে মধ্যক জানতে চাইছি, তুমি কি মধ্যকের সূত্র জানো না? শুধু একটু হিসাব নিকাশ করতে হবে। মধ্যকের সূত্র কি? মধ্যকের সূত্র এল প্লাসের n/2 মাইনাসের এফসি ইন্টু h/fm, শুধু মানগুলি বসাইতে হবে। এল এর মান কত আছে? এল এর মান তারা দিছে 48, তারা এন এর মান কত দিছে? এন এর মান তারা দিছে 72, তো 72 2 দ্বারা ভাগ করতেছি, 72 ভাগ 2। এফসি এর মান কত দিছে? 31, শুধু আমি দেখে দেখে তুলতেছি, আর কিছুই না। এইচ এর মান কত দিয়ে দিছে? 6 দিয়ে দিছে। এফ এম এর মান তারা কত দিয়ে দিছে? এফ এম এর মান, এফ এম কই আছে? 25। ক্যালকুলেটর নাও, জাস্ট হিসাব করো, তোমার কাজ হয়ে যাব। এখানে যেমন 48-এর মতো 48, একটু ভাঙ্গা করে দেখাই। যদি আমি 72-রে 2 দ্বারা ভাগ করি, 36 হওয়ার কথা, 36 বিয়োগ হইতেছে 31, এখানে যা আছে ঠিক তাই। তারপরে এখানে 48 লিখলাম, এখানে কত আছে? এখানে অবশ্যই 5 হইব, এখানে হইল 6, এখানে হইল 25, 5 6 30, 5 5 25, 5 হইল, এখানে 48 পাইছি, এখানে 6/5, 6 ভাগ 5, 1.2 যোগ করলে 49.2। তো অ্যান্সার কত হইব? 49.2। কই আছে খ নাম্বারে? কাজ শেষ। শুধু একটা অঙ্ক করছি, আর কিছুই কিন্তু না। তো 15 নাম্বার, এটা কিন্তু তুমিই পারবা। এটা তো একটা সূত্র দিয়ে দিছে, এটাতে আমাদের কি দিয়ে দিছে? কোনো গণসংখ্যার সারণী হতে প্রচুরকের মান দিয়ে দিছে, মানে এবার প্রচুরকের সূত্র প্রয়োজন। এখানে আমরা মধ্যকেরটা করছি, এবার তোমার কাছে প্রচুরক জানতে চেয়েছে। মূলত প্রচুরক জানতে চাই না, এই প্রচুরকের সূত্র দিয়ে অন্য একটা কিছুর মান জানতে চেয়েছে। কী কী দেওয়া আছে একটু দেখি। আমরা প্রচুরকের মান জানি, এল এর মান জানি, F1 এর মান জানি, F2 এর মান জানি, শ্রেণী ব্যবধান মানে এইচ এর মান তোমার কাছে জানতে চেয়েছে। তো সূত্রটা লিখি দিই। আমাদের প্রচুরক সূত্র কি? এল প্লাসের উপরে F1 প্লাসের F2 ইন্টু এইচ, সবার মান জানি, এইচ এর মানটা উদ্ধার করতে হবে। প্রচুরকের মান বসাই, কত আছে? 42.66, 42.66। এল এর মান কত? এল এর মান 41। F1 এর মান কত? F1 এর মান দিছে 5, F1 এর মান 5, F2 এর মান দিয়েছে তারা কত? 25। এইচটা এখানে একটু ছোটো করে লিখে দিয়ে বুঝে নিও। এটা 42.666, 3টা 6 দিছে, যেমন আছে ওই রকম থাক। এখানে হিসাবটা যদি আমি করি, আমাদের অ্যাকচুয়ালি সেই পাশে প্লাস ছিল, ওই পাশে আসলে অবশ্যই কী হয়ে যাবো? মাইনাস, মানে তারা ওই পাশে পাঠিয়ে দিলাম। এখানে 5 উপরে, নিচে যোগ করে কত হয়ে গেল? 30, সাথে এইচ আছে দিয়ে রাখলাম। এখানে বিয়োগ করে একটা রেজাল্ট বের করতে পারি। এখানে রেজাল্টটা কত বেরোবো? 1.666। এখানে কাটাকাটি করলে এখানে 6 হয়ে গেল, তাহলে আমি মান পাইলাম ওইখানে 1/6, সাথে একটা এইচ। 6 ওই পাশে ভাগ ছিল, এই পাশে আসলে কী হয়ে যাবো? গুণ। তাহলে 1.666 সাথে যদি আমি 6 রে গুণ করি, 1.666 গুণ হইতেছে কত? 6। রেজাল্ট বের হয়েছে 9.996H, এটা বের হয়েছে অ্যান্সার। কিন্তু আমাদের এখানে তো কোনো দশমিকের কিছু নাই, তাইলে কি করতে পারি? আমাদের এই মানটা কিন্তু 10-এর খুবই কাছাকাছি, 10-এর খুবই কাছাকাছি। খেয়াল করো এখানে 9.999 চলতেছে, মানে এটা যেই কথা আমাদের 10 একই কথা। তো এখানে আমরা রেজাল্ট কত লিখে দিব? এইচের মান 10। কোনো ক্ষেত্রে আমাদের মান যদি এইরকম খুব কাছাকাছি হয়, আমরা এর সাথে আশেপাশের যে পূর্ণ সংখ্যা আছে তারা লিখে দিতে পারি, ঠিক আছে? যেমন এটা ছিল 9.996, এটার পরিবর্তে আমরা কত লিখতে পারছি? 10। আবার এমনও হইতে পারে, ধরো দেওয়া আছে একটা 10.012, এই যে এরকম আছে, ওটার ক্ষেত্রে তুমি কত লিখতে পারবা? 10। মানে 10 হইতে অল্প একটু বাকি, ওটার ক্ষেত্রে আমি 10 লিখতে পারি। আবার 10-এ অল্প একটু বেশি গেছে, ওইটা আমি 10 লিখতে পারি। 10 দিয়ে আসলে বুঝাইলাম এটা যে কোনো পূর্ণ সংখ্যার জন্য প্রযোজ্য, বুঝতে পারছি? তো 15টা কমপ্লিট করলাম, আর অল্প কিছু আছে ওগুলো বুঝাই। তাইলে আমাদের এই পরিসংখ্যানের MCQ পার্টও কমপ্লিট। 16 নম্বরে আমাদের একটা বক্স দিয়ে দিয়েছে, আমাদের কাছে মধ্যক জানতে চেয়েছে, সব ঠিকঠাক আছে বুঝলাম। কিন্তু এখানে দেখো আমাদের ওজন বা শ্রেণীব্যাপ্তি আমরা যেটা ধরি আর কি,
ওইখানে জাস্ট একটা মান দাও, কোনো ব্যক্তি দেওয়া নেই। আমরা স্বাভাবিক মধ্যক শিখছি, ওইটাতে আমাদের এখানে কী দেওয়া থাকে, যেমন 45 থেকে 49 পর্যন্ত দেওয়া থাকতো, তারপরে 50 থেকে 54 পর্যন্ত দেওয়া থাকতো, এরকম কিছু। কিন্তু এখানে জাস্ট একটা মান দিয়েছি, কিন্তু আমাদের কাছে মধ্যক জানতে চেয়েছে। এটার সমাধান কীভাবে? এটার সমাধান খুবই সিম্পল। এটার জন্য আমাদের একটা কাজই করতে হবে, এখানে আমাদের একটা ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে হবে। ধরো এই যে এইখানটাতে একটু জায়গা বের করে একটু ক্রমযুক্ত গণসংখ্যা দেখাই। এখানে 2 পাইছি, এই ঘরটাতে কত 2, এই ঘরটাতে কত পাইছি 2 আর 6 যদি যোগ করি কত হইব 8, এই ঘরে 8 যদি যোগ করি। আচ্ছা, বিষয় কি বুঝাইতে পারতাছি? বিষয় বোঝানোর জন্য একটু কাজ করি আমি। এইখানে 2টা একটু উপরে লিখি, এটা কি জায়গা প্রয়োজন আমার। এইখানে 6 উপরে লিখলাম, এইখানে 8 লিখলাম, 16টার একটু উপরে দিয়ে দিলাম, 12 একটু উপরে থাক, 6 একটু উপরে থাক। এবার নিচে একটু জায়গা তো হইল, এখানে আমি ক্রমযুক্ত গণসংখ্যা বের করতেছি। কি বের করতেছি? ক্রমযুক্ত গণসংখ্যা। দেখো এমসিকিউ, এখানে 2 লিখতে হইব। এই দুটো ঘরের যোগফল এখানে লিখি না 8, এই দুটো ঘরের যোগফল কি আমরা এখানে লিখি না 8 আর যোগ করলে 16, 16 কত হইল 32, 32 এর যদি যোগ করে তাহলে হইলো এখানটাতে 4, এখানটাতে হইল কত, এটাও 4, এখানে কত হইল 50। বুঝতে পারছি আমি ক্রমযুক্ত গণসংখ্যা বের করছি। আমাদের এখানে বের করতে বলছে মধ্যক, আমরা জানি মধ্যকের জন্য আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা প্রয়োজন, তো আমি ওইটাই বের করছি, তো জায়গা অ্যাড করে বের করছি। এখন তুমি 50টা জাস্ট 2 দ্বারা ভাগ করো, কত পেবে 25 না? আমরা এইভাবে সব সমাধানগুলি করতাম, কিন্তু যখন আমরা বিক্ষিপ্ত মানে যে এই টাইপের মান যখন দেওয়া থাকে তখন আমরা মধ্যক বের করার জন্য একটা নিয়ম অ্যাপ্লাই করছিলাম না? জোড় সংখ্যা আমরা নিয়মটা কি নিতেছিলাম, n/2 তম পদ প্লাসের n/2 + 1 তম পদ ভাগ 2, মনে আছে না? এইখানে আমরা ঠিক ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, এই যে এই ধরনের মধ্যক নির্ণয়ের জন্য, যদি আমাদের বক্স আকারে দেওয়া থাকে আর মানগুলি এইভাবে দিয়ে দেয়। বুঝতে পারছি? তো এইভাবে করছি, ঠিক আছে। আমাদের মূলত প্রক্রিয়াটি এইরকম, এই যে মধ্যকের গড়ের সূত্র যেটা ছিল, এই যে আমি এটার কথা বলছি, n/2 তম পদ প্লাসের n/2 + 1 তম পদ ভাগ 2, এটা মূলত আর কি নিয়মটা। তো এখানে আমি কত জানছি 50 না, n হচ্ছে আমাদের 50, তো n/2 50 যদি আমি 2 দ্বারা ভাগ করি এখানে কত পাওয়া যাবে 25তম পদ, প্লাস এখানে 25 এইটুক 25 সাথে 1 যোগ করছে কত হয়েছে 26তম পদ 2। এখন 25তম পদ কই আছে? তুমি ক্রমযুক্ত গণসংখ্যার দিকে তাকাইবে, এখানে আছে 32, এখানে কত আছে 32, মানে 16 পর থেকে 32 পর্যন্ত সব মান আছে এখানে। তাহলে তুমি যদি 25 খুঁজতে চাও, সে তো এই ঘরে নেই, থাকলে এই ঘরেই আছে, তো এই ঘর বরাবর এইখানটাতে যে গণসংখ্যা আছে তুমি ওই মানটাতে বসাইবা, মানে 25তম পদের মান 65, প্লাস 26তম পদ কি এটার ভেতরেই আছে না? অবশ্যই এটার ভেতরে আছে, তো আবার তুমি 65 নিবা, ভাগ 2, দুটার যোগ করছো, যাই হোক ভাগ দিলে আমাদের 65ই হইব। বুঝতে পারছি? তো অ্যান্সার কত 65, আমাদের এই ঘ নাম্বার। বিষয় বুঝছি? এটা কিন্তু আমাদের এমসিকিউ, আমরা এটা ক নাম্বারও চাইলে দিতে পারে, এই যে এই টাইপের জিনিসগুলো তোমার ক নাম্বারে সৃজনশীল অ্যাড করে দিতে পারে। বুঝছি? এবার পরেরটার দিকে তাকাই, এইখানে দেখো কি বলা আছে, প্রচুরক রিলেটেড জিনিসে চলে গেছি, অনেকগুলি মান দিয়ে দিয়েছে, উপাত্তের প্রচুরক কত জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে প্রচুরক। তো প্রচুরক মানে কি, কথাই তো বুঝেছে প্রচুর, যেটা পরিমাণে সবচেয়ে বেশি আছে ওটার নামে কি প্রচুরক। তো এখান থেকে কোন মানটা সবচেয়ে বেশি আছে একটু খুঁজি। দেখো তাকাই 9, এখানে একটা আছে, 2টা আছে, তাহলে আমি 9 কয়টা পেয়েছি 2টা লিখে রাখি, 9 আমি কয়বার পাইছি 2বার পাইছি। তারপর 7 এখানে 2বার পাইছি, আর আছে কি 7 আমি 2বার পাইছি। 15 একবার 2বার, হ্যাঁ 15 2বার পেয়েছি, 15 কয়বার পেয়েছি 2বার। 10 একবার 2বার 3বার, 10 পেয়েছি 3বার। তারপরে 11 পেয়েছি একবারই। 8 পাইছি একবার। তো বোঝা গেল আমাদের এইখানে 9 আছে 2বার, 7 আছে 2বার, 15 আছে 2বার, তাহলে এগুলো কি আমাদের প্রচুরক? হ্যাঁ এগুলো প্রচুরক হইতো যদি আমাদের 10 3বার না থাকতো। 10ও যদি তাদের সাথে 2বার থাকতো তাহলে সবারই প্রচুরক বলে দিতাম, কিন্তু এখানে যেহেতু সবচেয়ে বেশিবার আমাদের 10 আছে, কত আছে 10, তাহলে অবশ্যই আমাদের প্রচুরক এখানে কত 10, কত 10। যেই মানটা সবচেয়ে বেশি পরিমাণ আছে ওটার নামে কি প্রচুরক। মাঝে মাঝে আমাদের প্রচুরক একাধিক থাকতে পারে, কখনো একটা থাকতে পারে, কখনো 2 3 4টাও থাকতে পারে, আবার যদি সবাই সেম সেম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কেউই প্রচুরক না। বুঝতে পারছি কনসেপ্ট? যদি বুঝে থাকে পরেরটার অ্যান্সার দাও দেখি, দেখে এটার অ্যান্সার তুমি পারো কিনা। আমি সঠিক উত্তর বলার আগে, মানে তুমি যখনই ক্লাসটা দেখতেছো, যখনই ভিডিওটা তোমার সামনে রানিং হয়েছে, আমি অ্যান্সারটা দেওয়ার আগে 18 নম্বরের উত্তরটা তুমি কমেন্ট সেকশনে জানাই দিবা, ঠিক আছে? তারপর দেখবো তোমারটা হয়েছে কি হয় নাই, ঠিক আছে? মানে একটু চিটিং করো না, নিজের উপর একটা চ্যালেঞ্জ নাও যে স্যার এটা বলার আগে আমি এটার উত্তর দিয়ে দেবো, তারপর দেখা যাবে উত্তর হইলো কি হইলো না। আর অবশ্যই কমেন্ট যেটা করছে এটা কিন্তু এডিট করো না, ঠিক আছে? ভুল হলে ভুলই থাক। খেয়াল দাও এখানে কি বলা হয়েছে, 25
16, 27, 29, 0, 30, 40, 0, 15 উপাত্তগুলোতে প্রচুরক কয়টি? প্রচুরক কয়টি জানতে চাইছে। প্রচুরক কত এটা জানতে চাই নাই, প্রচুরক কয়টি জানতে চাইছে। যেমন উপরের অঙ্কে আমি প্রচুরক কিন্তু একটাই পাইছি, 10। কারে পাইছি? একটাই প্রচুরক পাইছি, আর প্রচুরকটা কত? 10। আমি বলছি প্রচুরক কিন্তু একাধিকও হইতে পারে। আমাদের এইখানটাতে 0 যে মানটা, এটা 2বার আছে, এটা আমাদের প্রচুরক। তাহলে আমি প্রথমে বলতে পারি হ্যাঁ এই অঙ্কে প্রচুরক আছে। কয়টা প্রচুরক আছে? একটা প্রচুরক আছে। প্রচুরকটাকে 0-এ, কিন্তু এখানে প্রচুরক কে তা আমাদের কাছে জানতে চাই নাই। উপরে যেমন জানতে চাই প্রচুরক কত, সেক্ষেত্রে আমি বলতে পারি 10। কিন্তু এখানে আমাদের এই 18 নম্বরে জানতে চাই প্রচুরক কয়টা। প্রচুরককে আমি একাধিক পাইছি না একটা পাইছি? অবশ্যই একটা পাইছি। কারে? 0-রে। তো এখানে উত্তর কোনটা হইব? উত্তর কি 0 হইব না 1 হইব? তুমি কোনটা লেখছো? উত্তর অবশ্যই হইব 1। জানতে চাইছে প্রচুরক কয়টি? প্রচুরক একটি। প্রচুরক কয়টি? একটি। এই যে আমাদের অ্যান্সার কত? খ নাম্বার। বিষয় কি ক্লিয়ার? তো 19 নম্বরের দিকে তাকাই। 19 নম্বর ছোট একটা অঙ্ক দিয়ে দিছে। কি দিয়ে দিছে দেখো দেখি। এল এর মান দিয়ে দিছে, F1 এর মান, F2 এর মান, H এর মান, প্রচুরক কত। সূত্র তো জানি, তো হিসাব নিকাশ করলে কাজ হয়ে যাব। প্রচুরকের সূত্রটা লিখি। প্রচুরক এল প্লাসের উপর একটা F1 প্লাসের F2 ইন্টু H। এটাও তোমাদের কাজ দিয়ে দিতাম, চাক কইরা দিই। শুধু মান বসামো, ক্যালকুলেট করবো, কাজ শেষ। এল এর মান কত জানছি? এল এর মান তারা 61 দিয়ে দিছে। তারা F1 এর মান কত দিছে? F1 এর মান 4 দিছে। F1 এর মান 4, F2 এর মান 3, H এর মান কত দিয়ে দিছে? H এর মান দিয়ে দিছে 10। তো ক্যালকুলেশনে চলে যাই। এখানে 61 যেমন আছে ঠিক ওই রকমই, 4 10 40 হইল, নিচে আছে 7। 61 40-এ 7 দিয়ে ভাগ করলে কয়বার যায়? 40 ভাগ 7 দিলাম, রেজাল্ট বের হয়েছে একটু লম্বা জিনিস, 5.71428। এত কিছুর দরকার নেই, যোগ করে দেই। যোগ করতেছি কার সাথে? 61 এর সাথে। রেজাল্টটা এসে পড়ছে কত? 66.714। তুমি জাস্ট ক্যালকুলেট দেখে তাকায় থাকবা, তারপর এইখানে এসে দেখবা তোমার এই মানের সাথে কাছাকাছি, সবচেয়ে বেশি কাছাকাছি কে? 71। এখানে আমাদের 66 বের হয়েছে, তাহলে এটা আগেই বাদ হয়ে গেল। এই দুটোর দিকে তাকাই, একটার মান 66 বের হয়েছে, 66, এটা 65, তাহলে এটা আগেই কাটা গেল। তাহলে অ্যান্সার হবে গ নাম্বার। এখানে 71 আছে, আমাদের এখানে কত আছে? 71। তো বোঝা গেল আমাদের সঠিক উত্তর গ নাম্বার। 20 নাম্বার ইজি জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কেন্দ্রীয় প্রবণতা কি? কেন্দ্রের দিকে মানগুলোর একত্রিত হওয়ার যে বৈশিষ্ট্য, এটা আমরা কেন্দ্রীয় প্রবণতা বলি। যেমন এইখানে যদি তুমি তাকাও, সবচেয়ে বড় মানগুলি কিন্তু কেন্দ্রের দিকে আছে। যে গণসংখ্যার সবচেয়ে বড় মান কয়ে আছে? কেন্দ্রের কাছাকাছি আছে। এই যে মানগুলির কেন্দ্রের দিকে একত্রিত হওয়ার যে প্রবণতা, এটার নামই কি? কেন্দ্রীয় প্রবণতা। আর কেন্দ্রীয় প্রবণতা ডিপেন্ড করে 3টা জিনিসের উপরে, মানে 3টা ধারে মানগুলি আমরা প্রকাশ করি। গড়, মধ্য, প্রচুরক। গড়, মধ্য, প্রচুরক। এখানে আমাদের কাছে জানতেছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো আয়তলেখ। আয়তলেখ হওয়ার কোনো চান্সই নেই, গড়, মধ্য, প্রচুরক। তাহলে আয়তলেখ যদি বাদ যায়, তাহলে অবভিয়াসলি আমাদের বাকি দুটো অ্যান্সার হইব 2 আর 3। 2 আর 3 কই আছে? গ নম্বরে। একটা গড় আর একটা কি? মধ্যক। এখানে যদি তারা প্রচুরক লিখে দিত, তাহলে হয়তো আমরা অ্যান্সার এটা দিয়ে দিতাম। যেহেতু লেখা নাই, আমাদের অ্যান্সার এই দুটোই, গ নাম্বার। এখন এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, আউট অফ দ্য বক্স গুরুত্বপূর্ণ জিনিস। আমি একটার সাথে দুটো জিনিস বুঝাই দিলাম, একটার সাথে আরেকটা ফ্রি দিয়ে দিলাম। একটার সাথে কি আরেকটা ফ্রি। কেন ফ্রি দিতে আসি বিষয়টা একটু বুঝি। আমরা স্বাভাবিক সংখ্যা সবাই চিনি নাকি? এই 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো সবই কি স্বাভাবিক সংখ্যা। এখন কিছু বেসিক কথা তোমার সাথে বলি। আমি যদি জানতে চাই 10-এর ভেতরে, কতর ভেতরে? 10-এর মধ্যে বিজোড় সংখ্যা কয়টা? অর্ধাঅর্ধেক, অর্ধেক জোড় থাকে, অর্ধেক বিজোড় থাকে। তো 10-এর মধ্যে বিজোড় সংখ্যা অবশ্যই কয়টা? 5টা। জোড় সংখ্যা কয়টা? সেও কিন্তু 5টা নাকি? আর 11-এর মধ্যে বিজোড় সংখ্যা কয়টা? আমাদের সংখ্যা শুরুই হয় বিজোড় সংখ্যা দিয়া নাকি? যদি আমি যে গণনা শুরু করি, 0-রে ওইভাবে নিলাম না, সার্থক জিনিস না, বাদ করে দিলাম। যদি আমি সার্থক হিসাব করি, শুরু হয় আমাদের বিজোড় সংখ্যা দিয়া। তাইলে আমাদের 10টার মধ্যে 5টা কি সংখ্যা? বিজোড় সংখ্যা, ঠিক আছে। কিন্তু যদি আমি 11 নেই, এখানে কিন্তু আমাদের অর্ধেক করলে কত? 5.5 হয়। 5.5 আমাদের কাজ নেই, আমাদের পূর্ণ সংখ্যা দরকার। তো প্রথম যদি আমি 11টা নেই, এখানে আমাদের বিজোড় সংখ্যা 6টা আর জোড় সংখ্যা কয়টা? 5টা। কনসেপ্ট বুঝছি? কনসেপ্ট বুঝাইলাম কেন? এখানে আমাদের সংখ্যাটা 21 দিয়ে দিছে। 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত? গড়ের হিসাবে পরে যায়। আগে তুমি আমারে বলো 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যা কয়টা? 20-এর অর্ধেক করলে 10 পাওয়া যায়। তো 10টা আমাদের বিজোড় সংখ্যা। যেহেতু এরপরে 21ও নিছে, প্রথম সংখ্যাটা তো বিজোড়ই হইব। বুঝতেছি তো কথা? আবার একটু বলি, আমরা 10টা সংখ্যা যদি নেই, এর অর্ধেক জোড় অর্ধেক বিজোড়। তো যদি আমি 20টা সংখ্যা নিই, সেই ক্ষেত্রে আমাদের 10টা জোড় 10টা বিজোড়। কিন্তু আমাদের সংখ্যা শুরুই হয় বিজোড় থেকে। 20-এর পরে তুমি যদি 21-এর কাছে যাও, 21 কিন্তু একটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তো বোঝা গেল
21-এর মধ্যে আমাদের বিজোড় সংখ্যা একটা বেশি, জোড় থেকে একটা বেশি, কারণ বিজোড় সংখ্যা দিয়ে সব শুরু হয়, এজন্য আমাদের 21-এর মধ্যে বিজোড় সংখ্যা আছে 11টা। কয়টা আছে? 11টা। তো জানলাম 1 থেকে এই 21-এর মধ্যে প্রথম 11টা যে আমাদের বিজোড় সংখ্যা আছে এগুলার গড় নির্ণয় করতে বলছে। কি নির্ণয়? গড় নির্ণয়। আর গড় নির্ণয়ের সূত্র একটাই, উপরে লেখা লাগে সমষ্টি আর নিচে লেখা লাগে উপাদান সংখ্যা, নাকি বা উপাত্ত সংখ্যা, যেটাই বলি উপাত্ত সংখ্যা। তো আমি বিজোড় সংখ্যার সমষ্টি বের করার জন্য একটা সূত্র বইলা দেবো, সূত্র এটাই, n স্কোয়ার। প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র n স্কোয়ার। তো তুমি যদি এই যে এখানে যে 11টা পেয়েছো এদের যদি তুমি সমষ্টি বের করো, তুমি 11-এর স্কোয়ার করে দেবে, তোমার অ্যান্সার বের হয়ে যাবে 121। এবার তুমি প্রতিটারে আলাদা আলাদা বসে বসে গয়না দেখতে পারো, ঠিক আছে? প্রমাণিত জিনিস, বসে চেক করার দরকার নাই, এখন তোমার সময় খুবই গুরুত্বপূর্ণ, কাজে লাগাও। তো এইখান থেকে যদি তুমি সমষ্টি বের করতে চাও কী হইব? n স্কোয়ার। আবার যদি উপাত্ত সংখ্যাতে ভাগ দিতে হইব, আমাদের উপাত্ত তো 11টাই, মানে n সংখ্যকই। তো সূত্রটা জাস্ট এটা, গড় নির্ণয়ের সূত্র কি? n স্কোয়ার ভাগ n, n স্কোয়ার ভাগ n, এটা দিলে তোমার কাজ কমপ্লিট। তুমি জানছো তোমার এইখানটাতে বিজোড় সংখ্যা কয়টা পেয়েছো? 21টা। তো উপরে লিখে দাও 21, 21-এর উপর স্কোয়ার, n এর মানে এটাও তো 11, 21 কেন বলতেছি, 11-এর স্কোয়ার। আমি 1 থেকে 21-এর মধ্যে বিজোড় সংখ্যা পাইছি 11টা, তো এর সমষ্টি বের করার জন্য 11 আমি স্কোয়ার করছি, আর উপাত্ত সংখ্যা হইতেছে 11 দ্বারা ভাগ দিছি। তো ভাগ দিলে কত হইব? 11 স্কোয়ার, একটা দিয়া যদি এই 11-রে কাটি, উপরেও কয়টা থাকবে? একটা 11ই থাকবো, নাকি? তো এখানে আমি 11 লিখে দিছি, এটাই আমাদের গড়, এটাই আমাদের কি গড়। তো কয় নাম্বারে আছে আমাদের? এই যে গ নাম্বারটাতে আছে। একদম বিজোড় বুঝাইলাম। এবার যদি জোড়া হিসাব পড়ে, আমি বুঝাই দিছি তোমার বিজোড়, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখলা জোড়া হিসাব পড়ছে, তখন কি করবা? তখন তো বলবা না স্যার আপনি তো আমার জোরের সূত্র শেখান নাই। তো জোরের সূত্রটা শিখে ফেলি, এত তো জটিল কিছু না। সূত্রটা এইরকমই, n ইন্টু n প্লাসের 1, n ইন্টু n প্লাসের 1, এই যেটা হচ্ছে আমাদের বিজোড়ের সমষ্টি নির্ণয়ের সূত্র, জোড়ের সমষ্টি নির্ণয়ের সূত্র। বিজোড়েরটা তো শিখলে n স্কোয়ার, এটা আমাদের জোড় সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র, ঠিক আছে? এখন যদি তোমার কাছে বলে এই যে 21-এর মধ্যে জোড় সংখ্যাগুলি যা যা আছে তাদের গড় বের করো, তাহলে 21-এর মধ্যে তুমি আমারে বলো জোড় সংখ্যা কয়টা আছে? 11টা নাকি 10টা? অবশ্যই 10টা, ঠিক আছে? কারণ 21-এর মধ্যে যে 21 নাম্বার যে সে হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা, 22 আসতে পারলে আরেকটা আমাদের জোড় সংখ্যা অ্যাড হইতো। তো এই ক্ষেত্রে আমাদের এখনও সংখ্যা 10টা। তো উপরে তুমি কি বসাইবা? এর নিচে n বসাই দিতে পারো, একটা হিসাব করতে পারো, বা ভাঙ্গেই যদি বুঝে সমষ্টিটাকে বের করবা। এখানে লিখে দিলে তুমি কত? 10, এখানে লিখে দিলে 10, এখানে লিখে দিলে 1, হিসাব নিকাশ করবা। সংখ্যা পাইছো কয়টা? সংখ্যা পাইছো তুমি মাত্র কয়টা? 10টা না? 10 দিয়ে ভাগ দিয়ে দেবে, কাজ শেষ। এবার এটা এখানে তো মাত্র আমাদের 21 দিয়ে দিছে, এটা আরও বড় বড় সংখ্যা দিয়ে দিতে পারে। ধরো একটা বিগ সংখ্যা দিয়ে দিল, এই যে এটা না দিয়ে তোমার কাছে জানতে চাইলো যে ধরো 1053, 1 থেকে 1053 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি গড় বের করো, বা বিজোড় সংখ্যার গড় বের করো। তো প্রক্রিয়া যেভাবে আগাইবা কাজ হয়ে যাব, বুঝছে? এরপরে আবার যে আমরা প্রচুরক করতেছিলাম, বা আমরা এই যে মাল্টিপল অ্যান্সারেরগুলিতে আসছিলাম, ওইটাতে আবার ব্যাক করি। এখানে বলছে ক্রমযুক্ত গণসংখ্যা প্রয়োজন কখন? তুমি ক্রমযুক্ত গণসংখ্যা কখন বের করো, কী কী করতে গেলে তোমার লাগে? প্রথম কথা, তুমি মধ্যক করতে গেলে কিন্তু অবশ্যই ক্রমযুক্ত গণসংখ্যা নাও। মধ্যক করতে গেলে ঘর 3টা লাগে। মধ্যক তুমি শিখছো না, আমার এই ক্লাসটা দেখছো না, যে ক্লাসের কথা আমি বলছি, যেটা দেখলে তোমার পরিসংখ্যানে 20 মার্ক কমপ্লিট হয়ে যাবো। কই আছে তাও তো বলে দিছি ডিসক্রিপশনে। যদি দেখা থাকে আলহামদুলিল্লাহ ভালো, না দেখা থাকে এখনই দেখে নাও। যদি তোমার গণিতে পাশ নিয়ে চিন্তা থাকে, গণিত নিয়ে ভয় থাকে, তাইলে ওই ক্লাসটা দেখতে পারো। খুব ইজি, একদম ভাঙ্গে চুরে করছি, ঠিক আছে? এখন এখানে মধ্যক নির্ণয়ের জন্য অবশ্যই আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা লাগে, তাহলে আমাদের 1 নাম্বার সঠিক। অজীব রেখা অঙ্কনের জন্য অবশ্যই লাগে, এই জন্য তো অজীব রেখা কই উপর দিকে উঠতে থাকে নাকি? তো এটাও ঠিক আছে। প্রচুরক নির্ণয় করতে তো বক্সই লাগে না, কিছুই লাগে না নাকি? আমাদের শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা দিয়ে কাজ হয়ে যায়। তো এটা সঠিক না, তাহলে সঠিক হইতেছে 1 আর 2। 1 আর 2 কই আছে? 1 আর 2 আছে আমাদের ক নাম্বারে। শেষ। পরের তথ্য এখানে 23 নম্বরে আমাদের অনেকগুলি তথ্য দিয়ে দিছে। উপাত্তগুলি থেকে জানতেছি এদের গাণিতিক গড় হইতেছে 5। এদের গাণিতিক গড় কত? 5। গড় বের করার ফর্মুলা কি? সবারে যোগ করো, এত দিয়ে ভাগ করো। এখানে কত আছে? 3 যোগ 8 যোগ, এই সবারে যোগ করো, 6 যোগ 0 যোগ 5 যোগ 8 যোগ 3 যোগ 7 সমান পাইছি 40। কত পাইছি? 40। এখানে সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ভাগ দিয়ে দাও, কত পাইছো? 5 পাইছো না? 5 আর 40, ঠিক আছে। এখন অনেকে চিন্তা দেবে 0 আছে, 0 কে আমি নেবো নাকি? হ্যাঁ নিবা, এটাও একটা গণসংখ্যা, মানে এমন হইতে পারে কেউ 0 পাইছে,
যে কোনো পাওয়ার হিসাব যদি করি, যদি ধর একটা 10 মার্কের পরীক্ষা হয়েছে, এখানে কেউ শূন্য পাইছে তো, তাহলে সে কি গণ নষ্ট করছে না? তাহলে অবশ্যই সে একজন ব্যক্তি বা যেটাই হোক, এজন্য আমি শূন্য রে নিবো। শূন্য দেখেছেন, শূন্য কেউ না বাদ দিয়ে দেবো, এই অঙ্কে এটা করা যাবে না। বুঝতে পারছি? তো ভাগ দিব আমি কত দিয়ে? ওই 8 ধারে, কারণ 8টা সংখ্যা আছে। তো কত পাইছি? 5। গাণিতিক গড় 5 দেখেছে? হ্যাঁ, সঠিক। মধ্যক জানছে 5.5, একটু সাজাইতে হইব তাইলে। সবচেয়ে ছোটকে 0, তারপর ছোটকে আছে 0-র পরে আছে 3, দুইটা 3, একটা 3 আর একটা 3, তারপরে কি আছে 3-র পরে 5 আছে মনে হয় নাকি? 5, 6, 7 লিখে দিই। 5, 6, 7, 5 লিখছি, 6 লিখছি, 7 লিখছি, এরপরে কি আছে? দুটো 8 আছে, দুটো 8 দিয়ে দিই, দুটো 8, একটা 8, দুইটা 8। কটা সংখ্যা ছিল? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা গুণে রাখছিলাম। এখানে কয়টা লিখছি? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। যাতে ভুল ভ্রান্তি না হয়, এই জন্য আমি রিচেক দেবো, প্রতিবার রিচেক দিয়ে নিবা। এখন 8 হইলাম কি? নিয়ম শিখেছি না? যদি আমাদের জোড় সংখ্যক হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র কি? 8-এর টুকরা করো, 2 টুকরা করছো, কত পাইছো? 4 পাইছো না? তাহলে 4 নাম্বার পদ নাও। 1, 2, 3, 4, 4 নাম্বার পদ নাও, তারপরের পদ নাও, মানে 5 আর 6 যোগ করছো, 2 দিয়ে ভাগ করে দাও। এখানে পেয়েছো তুমি 11, 2 দ্বারা ভাগ করছো 5.5। বিষয় কি ক্লিয়ার? বুঝাইছি, এই জন্য তাড়াতাড়ি করলাম। তাহলে এটাও সঠিক। প্রচুরক হয়েছে 3 ওয়াট। 3 ওয়াট, এখানে কি 3 দুইবার আসে না? 8ও কি দুইবার আসে না? তাহলে প্রচুরক কয়টা? 2টা। প্রচুরক কয়টা? 2টা, 3 এবং 8। তাহলে সঠিক উত্তর এটাও। তো বুঝা গেল অ্যান্সার আমাদের ঘ নম্বর 1, 2, 3, তিনোটাই বুঝছি। আর অল্প কয়টা আছে, একটু বক্সের জিনিসপত্র দেখাই নিব, তাইলে আমাদের পরিসংখ্যান ক্লিয়ার। তো বক্সেরগুলি দেখাই নেই। বক্সের বিস্তারিত জানার জন্য এই বাকি কয়েকটা, এগুলো করলেই কাজ কমপ্লিট। যদি একদম প্রথমটার দিকে তাকাই, বক্স দিয়ে দিছে, ঠিক আছে। 3টা তথ্য হয়েছে, কোনটা কোনটা সঠিক? প্রচুরক শ্রেণী এটা। এখানে গণসংখ্যা সবচেয়ে বড় কি? 6। 6 আছে কোন শ্রেণীতে? 17 থেকে 19, তাহলে এটা আমাদের প্রচুরক শ্রেণী, এখানে এটাই দেখাইছে, 1 নম্বর সঠিক। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি এর মান 7, এটা চেক করতে একটু কাজ করতে হবে। এখানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হইব। তো 2 লিখলাম, এটার যোগ করলে 7 হয়, এখানে লিখলাম। আমরা কি ক্রমযোজিত গণসংখ্যা বের করতেছি। এটার সাথে এটার যোগ করলাম, 13 হইল। এটার সাথে এটার যোগ করলাম, 17 হইল। এটার সাথে এটার যোগ করলাম, 20 হইল নাকি? এখন 20 আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক বের করার জন্য 20-এর 2 দ্বারা ভাগ করতে হবে, পাওয়া যাবে 10। 10 কোন ঘরে আছে? অবশ্যই ঘরে আছে নাকি? এই ঘরে আছে, এর আগের ঘর। এটার মূলত আমরা এফএম বলি। মধ্যক বরাবর আমরা, সরি এটার তো আসলে না, এই যে উপরেরটার, এই যে এটার আমরা এফএম বলি, এটার এফএম বলি। মধ্যকের গণসংখ্যার এফএম বলি, আর তার আগের ঘরের ক্রমযোজিত গণসংখ্যার বলা হয় এফসি। বিষয় কি বুঝছি? আমরা প্রথমে এখানে ক্রমযোজিত গণসংখ্যাটা বের করছি, 2, এর জন্য যোগ করে 7, এর জন্য যোগ করে 13, এর জন্য যোগ করে 17, এর জন্য যোগ করে 20। ক্রমযোজিত গণসংখ্যাটা 2 দ্বারা ভাগ করছি, 10 পাওয়া গেছে। 10 আছে এই ঘরটাতে, তাহলে এটা আমাদের মধ্যক শ্রেণী। মধ্যকের গণসংখ্যা যেখানে আছে তার আগের ঘরের ক্রমযোজিত গণসংখ্যারে আমরা এফসি বলি, তাহলে অবশ্যই এফসি এর মান 7, ঠিকঠাক। প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে এই জিনিসটা কি সত্য? এটা কিন্তু প্রচুরকের সূত্র না। প্রচুরকের জন্য, প্রচুরক আমরা এটুকু অংশ বের করি, তো সূত্রের মধ্যে একটা অংশ এটার মান কি আসলেই 1/3 কিনা চেক করতে বলছে। আমরা যেটারে প্রচুরক ধরি, এটা আমাদের প্রচুরক না, সবচেয়ে বড় মান। এটা থেকে আগেরটারে বিয়োগ করলে, মানে এটারে বিয়োগ করলে F1 পাওয়া যায়, তো অবশ্যই 6 থেকে 5-এর বিয়োগ করলে 1 পাওয়া যায় বই। আবার পরেরটারে বিয়োগ করলে F2 পাওয়া যায়। 6 থেকে 4-এর বিয়োগ করলে অবশ্যই তাহলে 2 পাওয়া যাব। এখন দেখো উপরে আমাদের কি দিচ্ছে? F1। F1 এর মান তাহলে কত? অবশ্যই 1। F1 এর মান 1, F2 এর মান 2, যোগ করলে 3 হইব না? তাহলে অবশ্যই আমাদের এটাও ঠিক আছে, 1/3 ঠিকঠাক। তাহলে সঠিক উত্তর 1, 2, 3 কই আছে? এই ঘ নম্বরটাতে। ক্লিয়ার বিষয়? পরেরটা যদি এটা বুঝে থাকো তাহলে এটার অ্যান্সার করতে পারবা। বিষয়টা আমি আরও একবার বুঝাই যাতে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার থাকে। এখানে আমাদের 7 পাইছি, তো আমি 7ই লিখলাম এইখানটাতে। এইখানে 7 আর 12 যোগফল হইব, 7 আর 12 যোগফল 19। ক্রমযোজিত গণসংখ্যা বের করতেছি। 19 আর 15 যোগ করলে কত হয়? 19 আর 15 একটু যোগ করি, 19 যোগ 15, তো এখানে বের হয়েছে 34। 34 সাথে 6 যোগ করছি, হয়ে গেছে আমাদের 40। 40-কে যদি 2 দ্বারা ভাগ করি পাওয়া যাবে 20। 20 কোন ঘরে আছে? অবশ্যই এই ঘরে আছে, এই যে ঘরটাতে। তাহলে এটা আমাদের এফএম বা মধ্যকের ঘর। এর আগের ক্রমযোজিত গণসংখ্যা তার আমরা কি বলি? এফসি। তাহলে এফসির মান কত? 19। তাহলে আমাদের অ্যান্সার কত? ঘ নম্বর। বুঝছি এবার? তারপরে শ্রেণীব্যক্তি সমূহের মধ্যবিন্দুগুলোর গাণিতিক গড় নির্ণয় করো। শ্রেণীব্যক্তি সমূহের মধ্যকাকে বের করতে হইব, কোনো ব্যাপার না, সহজ জিনিস। খালি প্রশ্নটা কেমন জানি। শ্রেণীব্যক্তি সমূহ, শ্রেণীব্যক্তি কোনগুলি? এগুলা না, এদের মধ্যমান বের করতে বলছে। কিভাবে করবা? 56-এর সাথে এই 60-এর যোগ করলা, 2 দিয়ে ভাগ দিয়ে দিলা, কত বেরিয়েছে? 58। প্রথমটা কত বের করছি আমরা? 58। এরপরেরটা বের করি, 61, তার সাথে যোগ হইতেছে 65, ভাগ দিতে হইব 2 দ্বারা, তো এটার জন্য পাইছি আমরা 63।
এরপরেরটা বের করি, 66 যোগ হইতাছে 70 সমান ভাগ দিছি 2 দ্বারা, বের হয়েছে 68। তো এইভাবে তুমি পরেরটাও বের করতে পারবা। পরেরটা কত হইব? 73 হইব। বুঝছি, এই সবারে যোগ করবো, 1 2 3 4টা ঘর তো 4 দ্বারা ভাগ দিয়ে দেবো। তো একটু যোগ করি, এখানে আমরা 58 পাইছি, যোগ 63 পাইছি, যোগ 68 পাইছি, যোগ পাইছি আমরা 73, যোগ করে 262 পাওয়া গেছে। 200 কত? 62। এটার তুমি ভাগ দিয়ে দেবে 4 ধারা, তো এটা যদি 4 ধারা আমরা ভাগ করি, রেজাল্ট আসে কত? 65.5। 65.5, তো অ্যান্সার হইব কত? এই যেটা 65.5। বিষয় ক্লিয়ার? বুঝছি, সমাধান শেষ। এবার যদি এটার দিকে তাকাই, 27 নাম্বার আবার একটা বক্স দিয়ে দিছে, চতুর্থ শ্রেণীর মধ্যমান কত? একদম সহজ জিনিস, কিন্তু এগুলো দিয়ে দেয়। চতুর্থ শ্রেণীর 1 নম্বর শ্রেণী, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। 4 নম্বর শ্রেণীর মধ্যমান মানে এই দুটার যোগ করবা, 2 দিয়ে ভাগ দিবা। তো করি, 76 যোগ 80 ভাগ হইতেছে 2, 78। কই আছে? এই যে ক নম্বরে। শেষ। F1 প্লাস F2 এর মান কত জানতে? সবচেয়ে বড় মান কি এটা না? এই যে 20, 20-এর থেকে যদি আমি 8-এর আগেরটারে বিয়োগ করি তাহলে F1 পাওয়া যায়। তাহলে F1 এর মান কত? 20 মাইনাস আর 8 = 12। F2 এটা থেকে পরেরটারে বিয়োগ করি, তাহলে 20-এর থেকে আবার 7 বিয়োগ করতে, তাহলে 13 পাওয়া যাব। যদি তুমি 12 আর 13 যোগ করো, 25 তো পাওয়া যাব নাকি? অ্যান্সার হবে কত? 25। লাস্ট। এই তথ্য ব্যবহার করে বাকি দুটোর উত্তর দিতে হইব। মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা কত? মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা কত? আচ্ছা, এটার মান 5। আমি এই নিচে একটু ক্রমযুক্ত গণসংখ্যা তুলি। এটার মান 5, 8 5, এটার মান হইল 13। একটু বুঝো, হ্যাঁ। 8 5 কত? 13। 13 আর 12 যোগ করছি, এখানে পাওয়া গেছে 25। এখানে যোগ করে পাওয়া গেছে 34। এখানে যোগ করে পাওয়া গেছে কত? 40। 40-এ যদি তুমি 2 ধারা ভাগ করো, কত পাওয়া যাবো? 20 না? 20 কোন ঘরে আছে? অবশ্যই এই ঘরটাতে, এই ঘরে, এই যে 25 যেহেতু এইখানে। তাহলে এটা হচ্ছে আমাদের কি? মধ্যকের ঘর। মধ্যকের ঘরের ক্রমযুক্ত গণসংখ্যা জানতে চাই, যেটার মান হইতেছে 25, যেটার মান কত? 25। তাহলে অ্যান্সার কত? ঘ নম্বর। শেষ। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে অনেকগুলি তথ্য দিছে, অ্যান্সার বের করি। এখান থেকে ম্যাক্সিমাম অ্যান্সার তুমি পেয়ে যাবা। n/2 এর মান, এটাই তো n এর 2 ধারা ভাগ করলে 20 পাওয়া যায়, এটাও 20 দিছে, সঠিক। FM এর মান 12, এই যে আমাদের মধ্যক শ্রেণী, এই যে মধ্যক শ্রেণীর গণসংখ্যারে আমরা FM বলি, তাহলে FM এর মান 12, এটাও ঠিক আছে। FC এর মান 25, মাত্রই তো বের করছি, এই যে FC এর মান 25 নাকি? FC কত? সরি, FC 25 না, এটা ভুল হয়েছে। FC এই যেটা একটু আমি ভুল করছি, সাবধান, হ্যাঁ। আমাদের মধ্যক শ্রেণীর আগের যে ক্রমযুক্ত গণসংখ্যা, তার মান হইতেছে FC। এখানে 13 পাইছি, কিন্তু এখানে 25 দিছে, তাহলে এটা ভুল হয়ে যেত কিন্তু। তো আমাদের অ্যান্সার হইতেছে 1 আর 2। 1 আর 2 কই আছে? 1 আর 2 আছে ক নম্বরে। শেষ। এর মাধ্যমে আমাদের MCQর ক্লাস কমপ্লিট। এখন তুমি রেডি, যাও খুঁজে দেখো এমন কোনো MCQ আছে কিনা এই অধ্যায় তুমি পারো না। ঠিক আছে, বুঝছি তো বিষয়। এখন এই পরিসংখ্যানের উপর তুমি যদি 100% প্রিপারেশন কমপ্লিট করতে চাও, আমি আরও 2টা ভিডিও রেকমেন্ড করতেছি। ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে স্ক্রিনে দেখতে পাইবা, ওই 2টা ক্লাস দেখে নিও, বা আমি ডিসক্রিপশনেও লিঙ্ক অ্যাড করে দিতেছি, কমেন্ট সেকশনও দিয়ে দিতেছি, ওইখান থেকে দেখে নিও। পরিসংখ্যানে পুরা নাম্বারটাই তুইলো, একটা নাম্বারও কাটা যাওয়ার দরকার নেই। ক্লাসগুলি দেখো, তোমার কোনো বন্ধু থাকলে যে গণিতে দুর্বল তার সাথে শেয়ার করো। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকের ক্লাসটা এই পর্যন্তই।